আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের আইসিটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আইসিটি বিষয়ের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় ৩, সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, অধ্যায় ৩-এর দুইটা অংশ আছে, একটা অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি, আরেকটা অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি খন্দকার তায়েব শাহরিয়ার, প্রভাষক সৈয়দা সেলিমা কাদের চৌধুরী, ডিগ্রি কলেজ। আচ্ছা, আর আমার ইমেল আইডি হচ্ছে taif12@gmail.com। আর আজকের ক্লাসের উপর আমরা একটা গুগল ফর্ম, একটা কুইজ দিব। তো আপনাদের কমেন্টস বক্সে আপনারা কুইজটা পাবেন। তো আজকের ক্লাসটা অংশগ্রহণের পরে আপনারা ওই কুইজে অংশগ্রহণ করবেন এবং নিজেদের দক্ষতাটা ঝালাই করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। তো প্রথমে আসি, এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আমরা একটু বুঝি। সংখ্যা পদ্ধতি কি? কোনো সংখ্যা লেখা বা প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, যেমন এখানে একটা আহ, সংখ্যা দেখতেছেন ১২৩। এই ১২৩ সংখ্যাটা কিন্তু এমনি এমনি লেখা হয় নাই। এই সংখ্যাটা লেখার একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটাকে বলে কি সংখ্যা পদ্ধতি। সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীকই হচ্ছে অঙ্ক। তাহলে এই যে ১২৩ সংখ্যাটা তৈরি হলো, এই সংখ্যাটা তৈরি করার জন্য বিভিন্ন প্রতীক বা অঙ্ক, হ্যাঁ, যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি, এক হচ্ছে একটা প্রতীক বা অঙ্ক, ২, ৩ এগুলো হচ্ছে কি প্রতীক বা অঙ্ক। তাহলে এই ১, ২, ৩ এই তিনটা অঙ্কের সমন্বয় হচ্ছে কি আপনার ১২৩ সংখ্যাটা গঠিত হয়েছে, এবং একটা পদ্ধতি অনুসরণ করে এই সংখ্যাটা গঠিত হয়েছে। আচ্ছা, তাহলে দেখি এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নাম শুনেই বুঝতেছেন যে নন পজিশনাল, হ্যাঁ, এখানে কি কোনো এই সংখ্যা পদ্ধতিতে কোনো পজিশন নাই। সংখ্যা পদ্ধতিতে মাধ্যমে যে সংখ্যাটা গঠিত হবে, ওই সংখ্যা যে অঙ্কগুলোর মাধ্যমে গঠিত হবে, ওই অঙ্কগুলোর কি নাই, কোনো পজিশন নাই। সেজন্য এই পদ্ধতিটাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কি থাকবে, পজিশন বা অবস্থান বা একটা স্থানীয় মান থাকবে। আমরা দেখবো জিনিসটা। আচ্ছা, তাহলে প্রথমে দেখি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমি আগে যে কথাটা বলছিলাম যে এই পদ্ধতিতে আপনার কি করে, সংখ্যার মান অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না। হ্যাঁ, তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা একটা প্রাচীন পদ্ধতি, বর্তমানে এই পদ্ধতির অস্তিত্ব নাই বললেই চলে। প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, যেমন আমরা এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু উদাহরণ দেখতেছি। প্রাচীনকালে মানুষজন এই চিহ্নটা দ্বারা ১০ বুঝতো বা কোনো একটা সংখ্যা বুঝতো। ঠিক একইভাবে এই চিহ্নটা দ্বারা কোনো একটা সংখ্যা বুঝতো, এই প্রতীকটা দ্বারা কোনো একটা সংখ্যা বুঝতো, এরকম তারা কোনো একটা চিহ্ন বা প্রতীক দ্বারা একটা সংখ্যা প্রকাশ করতো বা একটা মান প্রকাশ করতো। আসলে যে চিহ্ন বা প্রতীকের কোনো স্থানীয় মান বা কোনো আহ, অবস্থান অবস্থান নেই, ঠিক আছে? সেজন্য এই সংখ্যা পদ্ধতিটাকে কি বলা হয়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মানে যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কি থাকবে না, কোনো স্থানীয় মান থাকবে না বা কোনো অবস্থান থাকবে না বা কোনো পজিশন থাকবে না, ওই পদ্ধতিটাকে বলা হয় কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসেন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি জাস্ট নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বিপরীত। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি কি হবে যে আহ, সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্ক বা চিহ্নের বা প্রতীকের কি থাকবে, নির্দিষ্ট অবস্থান থাকবে, স্থানীয় মান থাকবে, ঠিক আছে? যেমন এখানে যদি আমরা বইয়ের ভাষায় সংজ্ঞাটা দেখি, যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে। হ্যাঁ, তাহলে সংখ্যার মানটা নির্ভর করতেছে কি, আমি ওই সংখ্যাটা গঠন করার জন্য যে অঙ্ক বা চিহ্নগুলা ব্যবহার করব, ওই অঙ্ক বা চিহ্নগুলার অবস্থানের উপর আমার সংখ্যার মানটা নির্ভর করতেছে। আচ্ছা, যেমন দেখেন এখানে আমরা একটা সংখ্যা দেখতেছি ৩১২.৫৬। এখানে এই সংখ্যাটা পাঁচটা অঙ্ক দ্বারা গঠিত। ৩, ১, ২, ৫, ৬ পাঁচটা অঙ্ক দ্বারা গঠিত। এখন আপনি যদি সংখ্যা অঙ্কগুলাকে পরিবর্তন করে দেন, মানে অঙ্কগুলোর অবস্থান যদি পরিবর্তন করে দেন, যেমন দুইটাকে যদি একদম শতকের ঘরে নিয়ে আসেন এবং একটাকে যদি এককের ঘরে নিয়ে আসেন এবং তিনটাকে যদি দশকের ঘরে নিয়ে আসেন, তাহলে কি কত হয়ে যাবে, ২৩১, তাই না? হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে যে আপনার মানগুলা, সংখ্যার মানটা পরিবর্তন হচ্ছে কি অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের সাথে, ঠিক আছে? তাহলে এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলবো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য তিনটি ডাটার দরকার হয়।
একটা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান, যেমন এখানে এই সংখ্যাটাতে 3-এর একটা নিজস্ব মান আছে, 3 1-এর একটা নিজস্ব মান আছে, 2 দ্বারা আমরা একটা মান প্রকাশ করি, ঠিক 4 5 6 এগুলো প্রতিটা অঙ্কের এক একটা কি আছে, নিজস্ব মান আছে। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যখন আমি একটা সংখ্যা প্রকাশ করব তখন আহ, ওই সংখ্যার ওই সংখ্যা পদ্ধতির কি থাকবে, একটা বেস থাকবে বা ভিত থাকবে, আমরা দেখব বেস জিনিসটা কি। আর সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান, তাহলে সংখ্যাটিতে যে অঙ্কগুলো ব্যবহৃত হবে, যে অঙ্কগুলো নিয়ে সংখ্যাটা গঠিত হবে, ওই অঙ্কগুলোর কি থাকবে, স্থানীয় মান বা অবস্থান থাকবে। ঠিক আছে, যেমন এখানে আমি বললাম অঙ্কগুলোর অবস্থান যদি পরিবর্তন করে দেই তাহলে কিন্তু সংখ্যাটার মানটাও কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে র্যাডিক্স পয়েন্ট দিয়ে প্রতিটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুটি ভাগে বিভক্ত করা। এখানে দেখেন এই যে দশমিক ভগ্নাংশ অংশটা দেখতেছেন, একটা র্যাডিক্স পয়েন্ট দিয়ে বিভক্ত হয়েছে, এই পয়েন্টটাকে বলে র্যাডিক্স পয়েন্ট। ঠিক আছে, তাহলে র্যাডিক্স পয়েন্টের পূর্বে হচ্ছে, পূর্বের অংশকে বলা হয় কি, পূর্ণাংশ। এখানে 312 হচ্ছে পূর্ণাংশ, আর র্যাডিক্স পয়েন্টের পরবর্তী অংশকে কি বলা হয়, ভগ্নাংশ। তাহলে 0.56 এটা হচ্ছে কি, ভগ্নাংশ। আচ্ছা, এখন আসেন আমরা সংখ্যা পদ্ধতির বেস জিনিসটা কি বুঝি। তো কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। ঠিক আছে, আবার বলি, কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা, মানে ওই সংখ্যা পদ্ধতির মাধ্যমে যদি আমি কোনো একটা সংখ্যা গঠন করি, ওই সংখ্যায় যে অঙ্কগুলো আমি ব্যবহার করতে পারবো, ওই অঙ্কগুলার সমষ্টি হচ্ছে কি ওই সংখ্যা পদ্ধতির বেস। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার বিভিন্ন হতে পারে, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত, 10। কারণ দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে যখন আপনি কোনো একটা সংখ্যা গঠন করবেন তখন 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্কই ব্যবহার করতে পারবেন, সেজন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কি 2, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে যখন আপনি কোনো একটা সংখ্যা গঠন করবেন তখন 0 এবং 1, হ্যাঁ, 0 এবং 1 এই দুইটা অঙ্কই বা প্রতীক বা চিহ্ন আপনি ব্যবহার করতে পারবেন, সেজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, কারণ কি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আপনি যদি কোনো একটা সংখ্যা গঠন করেন তাহলে 0 থেকে 7 পর্যন্ত এখানে দেখেন 8টা অঙ্ক আছে, এই 8টা অঙ্কের বাইরে কিন্তু আপনি অক্টাল সংখ্যা পদ্ধতি দিয়ে কোনো সংখ্যা গঠন করতে পারবেন না, সেজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত, 16। কারণ কি, হেক্সাডেসিমাল পদ্ধতিতে যখন আপনি কোনো একটা সংখ্যা গঠন করবেন তখন 0 থেকে f পর্যন্ত এখানে কয়টা অঙ্ক হলো, 16টা অঙ্ক, এই 16টা অঙ্কের বাইরে কিন্তু আপনি কোনো অঙ্ক ব্যবহার করতে পারবেন না, সেজন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। তাহলে সংখ্যা পদ্ধতির বেস বলতে আমরা কি বুঝলাম, কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সংখ্যা, বা ওই সংখ্যা পদ্ধতিতে আমরা যতগুলা চিহ্ন ব্যবহার করতে পারি ওই চিহ্নগুলার সমষ্টি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। ঠিক আছে, এখন আসেন আমরা স্থানীয় মান জিনিসটা কি। আমরা আগেই বলছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যখন আমি একটা সংখ্যা গঠন করব তখন আমার তিনটা ডাটা দরকার, একটা হচ্ছে প্রতিটা সংখ্যাটা গঠন করতে প্রতিটা অঙ্কের একটি নিজস্ব মান লাগবে, তার কি লাগবে, সংখ্যা পদ্ধতির বেস লাগবে, আর কি লাগবে, স্থানীয় মান লাগবে। হ্যাঁ, সংখ্যা পদ্ধতিতে ওই সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা গঠন করতে যে অঙ্কগুলা ব্যবহার করা হবে ওই অঙ্কগুলার কি থাকবে, স্থানীয় মান থাকবে। এখন আসেন আমরা স্থানীয় মান জিনিসটা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন 278.43, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। ঠিক আছে, দশমিক কোনো একটা সংখ্যা কোন পদ্ধতিতে দেওয়া আছে এটা খুব সহজে বোঝা যায়, বেসটা কত। এই যে এখানে দেখেন একটু নিচে করে কি দেওয়া আছে, একটা সাবস্ক্রিপ্টে দেওয়া আছে কি 10। ঠিক আছে, এখানে সাবস্ক্রিপ্টে যদি 16 দেওয়া থাকতো তাহলে আমি বুঝতাম এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। ঠিক আছে, আর যেহেতু এখানে সাবস্ক্রিপ্টে 10 দেওয়া আছে তাহলে আমি বুঝে নিচ্ছি এটা একটা ডেসিমাল সংখ্যা। তাহলে এই সংখ্যাটির কথাটা যদি আমরা বিবেচনা করি তাহলে গাণিতিক ভাষায় তা হচ্ছে এই সংখ্যাটা আসলে কিভাবে গঠিত হচ্ছে। তাহলে 2 হচ্ছে এখানে শতক এক স্থানীয় অঙ্ক, তাহলে 2 এর সাথে 10 স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস কত, যেহেতু একটা দশমিক সংখ্যা এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। হ্যাঁ, তাহলে 10 এর উপর 2 হচ্ছে নিজস্ব মান, নিজস্ব মানের সাথে গুণ করব কি, বেজের 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা শতক স্থানীয় অঙ্ক, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর এটা হচ্ছে 60 হচ্ছে একটা দশক স্থানীয় অঙ্ক। তাহলে সাথে সাথে আমি বেস কত এখানে 10, বেজের বেস টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এটা একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে 2 এর স্থানীয় মান হচ্ছে 100, 7 এর স্থানীয় মান হচ্ছে 10, ঠিক 8 এর স্থানীয় মান হচ্ছে বেজের বেজের পাওয়ার 0 পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা মান হচ্ছে 1, তাহলে 8 এর স্থানীয় মান হচ্ছে 1। তাহলে 4 এর স্থানীয় মান হচ্ছে 10 টু দি পাওয়ার -1 এবং 3 এর স্থানীয় মান হচ্ছে 10 টু দি পাওয়ার -2।
তো এই নিজস্ব মান এবং স্থানীয় মানের গুণফলগুলোকে যখন আমরা যোগ করব তখনই আসলে মূলত এই 278.43 এই সংখ্যাটা গঠিত হয়। এভাবেই আসলে আপনার একটা নির্দিষ্ট পদ্ধতিতে কোন একটা সংখ্যা গঠিত, এবং এই পদ্ধতিটাকে বলা হয় কি সংখ্যা পদ্ধতি। আমরা এখন কোন সংখ্যা পদ্ধতি আলোচনা করতেছি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি আপনারা বুঝতেছেন। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো সমস্যা থাকে, আপনারা আমার সাথে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন বা আমাকে মেইল করতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা স্থানীয় মানের জিনিসটা যদি আমরা এভাবে বলার চেষ্টা করি, সুতরাং দেখা যাচ্ছে কোন একটি সংখ্যা পদ্ধতির পরপর ছোট থেকে বড়, পরপর ছোট থেকে বড়, মানে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 3-এর স্থানীয় মান। হ্যাঁ, পরপর ছোট থেকে বড় স্থানীয় মানের মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের 0-র আগে -1 -2 হতে পারে। হ্যাঁ, এখানে যেমন -2 -1 0 1 2 3 4 ইত্যাদি পাওয়ার সংবলিত মান দিয়ে প্রকাশ করা যায়। সুতরাং কোন একটা সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কের স্থানীয় মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের, হ্যাঁ, 0 1 2 3 ইত্যাদি পাওয়ার সংবলিত মান দিয়ে প্রকাশ করা যায়। এখানে 2 এর স্থানীয় মান হচ্ছে 10 স্কয়ার, 7 এর স্থানীয় মান হচ্ছে 10 টু দি পাওয়ার 1, 8 এর স্থানীয় মান হচ্ছে 10 টু দি পাওয়ার 0, একইভাবে 4 এর স্থানীয় মান 10 টু দি পাওয়ার -1, 3 এর স্থানীয় মান 10 টু দি পাওয়ার -2। স্থানীয় মান এবং নিজস্ব মান, প্রতিটা অঙ্কের স্থানীয় মান এবং নিজস্ব মান গুণ করে গুণফলগুলোকে যখন আমরা যোগ করব তখনই আমরা ওই সংখ্যাটার মান পাবো। তাহলে এখন আমরা দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা দেখছিলাম যে বিভিন্ন ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে। এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটা সম্পর্কে একটু আলোচনা করি। বাইনারি সংখ্যা পদ্ধতি নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই সংখ্যা পদ্ধতিতে আমরা যখন কোন একটা সংখ্যা গঠন করব তখন আমরা দুইটা অঙ্ক ব্যবহার করতে পারবো বা দুইটা প্রতীক ব্যবহার বা দুইটা চিহ্ন ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে কি 0 এবং একটা হচ্ছে 1। তাহলে দেখেন, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1, হ্যাঁ, 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যায় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যায়, তাহলে তার বেজ কত? 2। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত? 2। মানে 0 এবং 1 এই দুইটা অঙ্কের বাইরে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আর কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। আর দেখেন, বাইনারি সংখ্যা পদ্ধতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কম্পিউটার সিস্টেমে বাইনারি সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করে, কারণ কম্পিউটার কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিটাই বুঝে। কারণ কি? কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুইটা অঙ্ক ব্যবহৃত হয় 0 এবং 1, এই দুইটা অঙ্ককে খুব সহজে ইলেকট্রনিক সিগনালে প্রকাশ করা যায়। যেমন 0 কে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 কে বিদ্যুতের উপস্থিতি হিসেবে গণ্য করা যায়। মানে এই দুইটা অঙ্ককে খুব সহজে ইলেকট্রনিক সিগনালে প্রকাশ করা যায়। সেজন্য বাইনারি সিস্টেমটা বা বাইনারি সংখ্যা পদ্ধতিটা কম্পিউটার সিস্টেমে বোধগম্য হয়, বা কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিটাই বুঝে, মূলত অন্য কোনো সংখ্যা পদ্ধতি সে বুঝে না। আচ্ছা, এই কারণে কম্পিউটারের অভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 অথবা 1 এই অঙ্কগুলোকে সংক্ষেপে কি বলা হয়? বিট বলা হয়। ঠিক আছে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্ককে বলা হয় বিট। 0 একটা বিট, 1 একটা বিট। এখানে দেখেন, এরকম 0 1 1 0 1 1 0 1 এরকম 8টা বিট, 8টা বিট নিয়ে একটা সংখ্যা গঠিত হয়েছে, বাইনারি সংখ্যা গঠিত হয়েছে। হ্যাঁ, এখানে 8টা বিট আছে। এরকম 8 বিটে হয় কি? 1 বাইট। 8 বিটে 1 বাইট। ঠিক আছে? তাহলে বিটকে আমরা বুঝলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্ককে কি বলা হয়? বিট বলা হয়। আর 8 বিটে 1 বাইট। আর কম্পিউটার সিস্টেম, পরীক্ষায় আসবে যে কম্পিউটার সিস্টেমে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? কারণ কম্পিউটার সিস্টেম বাইনারি সংখ্যা পদ্ধতিটা বুঝে। কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুইটা অঙ্ক ব্যবহার করা হয় 0 এবং 1, এই দুইটা অঙ্ককে খুব সহজে ইলেকট্রনিক সিগনালে প্রকাশ করা যায়। 0 মানে হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 মানে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা আসি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। কারণ কি? অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা যখন কোনো একটা সংখ্যা গঠন করব তখন 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্কই আমরা ব্যবহার করতে পারবো। এই 8টা অঙ্কের বাইরে কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। সেজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কি? 8। দেখেন, যে সংখ্যা পদ্ধতিতে 8টি 0 থেকে 7 প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যায় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে বলে। এতে 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে কি 8। এখন আসেন দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। আমরা দৈনন্দিন হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করি। যে 0 থেকে 9 পর্যন্ত আপনার 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক দিয়ে আমরা যে কোনো সংখ্যা গঠন করতে পারি দশমিক পদ্ধতিতে। সেজন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আপনার 10। ডেসিমাল শব্দের অর্থ হলো 10। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যায় বলে এর বেজ হচ্ছে 10। এখন আসেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। হ্যাঁ, হেক্সাডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 16।
আর এই সংখ্যা পদ্ধতিতে আমি যখন কোনো একটা সংখ্যা গঠন করব তখন জিরো থেকে, এই যে দেখেন, জিরো থেকে এফ পর্যন্ত, 0 9 এর পরে এ বি সি ডি ই এফ এরকম এফ পর্যন্ত আপনার 16টা অঙ্ক ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, সেজন্য এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কি 16। আপনি যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আপনি যখন কোনো একটা সংখ্যা গঠন করবেন তখন জিরো থেকে এফ পর্যন্ত এই অঙ্কগুলোর বাইরে বা এই প্রতীক বা চিহ্নগুলোর বাইরে আপনি কিন্তু কোনো অঙ্ক, প্রতীক বা চিহ্ন ব্যবহার করতে পারবেন না। সেজন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিদ্বয়কে সাধারণত বাইনারি সংখ্যার সংক্ষিপ্ত সংকেত হিসাবে ব্যবহার করা হয়। কারণ আমরা জানি কম্পিউটার বা 10 মানে বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া কিছু বুঝে না, কিন্তু আমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতিতে হিসাব নিকাশ করাটা বেশ জটিল। ঠিক আছে, সেই হিসাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটাকে অন্য সংখ্যা পদ্ধতিতে অক্টাল, হেক্সাডেসিমাল বা ডেসিমাল পদ্ধতিতে রূপান্তর করেই কিন্তু আমরা মূলত আমাদের হিসাব নিকাশগুলা করি এবং কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট করি। ঠিক আছে, আলটিমেটলি কম্পিউটার কিন্তু সবকিছুই বাইনারিতে কনভার্ট করে তারপর সেই ডাটাটা প্রসেস করে। ঠিক আছে, কম্পিউটার কিন্তু আলটিমেটলি 10 ছাড়া কিছুই বুঝে না, কারণ 10কে খুব সহজেই ইলেকট্রনিক সিগনালে প্রকাশ করা যায়। বারবার বললাম কথাটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখি বিভিন্ন সংখ্যা পদ্ধতির গণনা। এখানে দেখেন ডেসিমাল পদ্ধতিতে 9 এর পরে কি আসতেছে 10। ঠিক আছে, এবং ডেসিমালের 10 কিন্তু আপনার হেক্সাডেসিমালের এর সমান। ঠিক আছে, হেক্সাডেসিমালে এ মান হচ্ছে কি ডেসিমালের 10। দেখেন অক্টালের ক্ষেত্রে 7 এর পরে কি আসতেছে 10, তাই না? 7 এর পরে কি আসতেছে 10, 7 এর পরে কিন্তু 8 আসতেছে না, কারণ কি 7 এর পরে আর কোনো অঙ্ক নেই অক্টাল পদ্ধতিতে, আর 7 এর পরে 8 নেই। 7 এর পরে আবার আপনার 10 থেকে শুরু করতে হবে। ঠিক একইভাবে আপনার 17 এর পরবর্তী সংখ্যাটা হবে অক্টাল পদ্ধতিতে 20। হ্যাঁ, আবার 27 পর্যন্ত যাবে, 27 থেকে পরবর্তী সংখ্যাটা হবে 30, এরকম। ডেসিমালের পদ্ধতির হিসাব নিকাশ তো আমরা জানি। আর বাইনারি পদ্ধতিতে হচ্ছে এভাবে, বাইনারি পদ্ধতিতে 100 মান হচ্ছে 4, 1000 মান হচ্ছে 8, এরকম। ঠিক আছে, আর হেক্সাডেসিমাল পদ্ধতিতে আপনারা দেখেন ডি মান হচ্ছে ডেসিমালের 13, ই মান হচ্ছে ডেসিমালের 14, এফ মান হচ্ছে ডেসিমালের 15। তাহলে এফ এর পরবর্তী সংখ্যা কি হবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10। হ্যাঁ, এফ এর পরবর্তী সংখ্যাটা কিন্তু আপনার 16 হবে না, এফ এর পরবর্তী সংখ্যাটা হবে 10, কারণ যেমন এখানে দেখেন 7 এর পরে যেরকম 10 আসে, বা ডেসিমালের ক্ষেত্রে আপনার 9 এর পরে যেহেতু রিপিটিশনটা যেভাবে ঘটে আবার 10 হয়, যেহেতু হেক্সাডেসিমালে এফটা হচ্ছে হেক্সাডেসিমালের সর্বশেষ অঙ্ক, তার মানে হেক্সাডেসিমালের পরবর্তীটা অঙ্ক হবে সংখ্যা হবে 10। ঠিক আছে, একইভাবে 1f পর্যন্ত যাবে, 1f থেকে আবার 20, একইভাবে 2f পর্যন্ত যাবে, 2f 2f এর পরে আবার 30। যেমন আপনার ডেসিমালের ক্ষেত্রে 29 পর্যন্ত যায়, 29 পর্যন্ত যায়, আবার 30 হয়ে যায়। ঠিক এখানে 2f পর্যন্ত যাবে, 2f এর পরে আবার 30 যাবে, একইভাবে 3f পর্যন্ত যাবে, 3f এর পরে আবার 40 যাবে। তো এইভাবে নাম্বারগুলো পরিবর্তন হয়। এবং সংখ্যা পদ্ধতির এই যে রূপান্তরগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নিতে হয়, অক্টালে নিতে হয়, হেক্সাডেসিমালে নিতে হয়, মানে প্রতিটা সংখ্যা পদ্ধতির একটা থেকে আরেকটাতে কিভাবে রূপান্তর করতে হয়, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আমার ক্লাস প্রতি মাসের মঙ্গলবারে এখানে 20 মিনিটস অনলাইন কলেজে নেওয়া হবে। আশা করি আপনারা আমার ক্লাসে অংশগ্রহণ করবেন, এবং আমার ক্লাসে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টস বক্সে করবেন। আর গুগল ফর্মে আমার একটা কুইজ দেওয়া আছে, আপনারা কুইজটাতে অবশ্যই অংশগ্রহণ করবেন। তো আজকে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম।